মক্কা ও মদিনা মুসলমানদের জন্য পবিত্র শহর হিসেবে স্বীকৃত, আর ইসলামী আইনের রক্ষা কবচ হিসেবে দেখা হয় সৌদি আরবকে। দীর্ঘদিন ধরে ধর্মীয় বিধিনিষেধ আরোপকারী দেশটি কি হঠাৎ উল্টো পথে হাঁটতে শুরু করলো? প্রেক্ষাগৃহ এবং সেখানে বসে সিনেমা উপভোগের জন্য নারীদের অনুমতি প্রদান, সর্বশেষ অ্যালকোহল বিক্রির অনুমোদনের পর এমন প্রশ্ন আসতেই পারে। ঘোষণা এসেছে 2026 সালের মধ্যে 600 পর্যটন এলাকায় মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি সরকার। এই পরিবর্তন আসলে কিসের ইঙ্গিত? আরব বিশ্ব হঠাৎই কেন বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ অপেক্ষা করছে কি? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজ পাতায়ও। ধর্মীয় রীতির সাথে মুক্ত চেতনার দ্বন্দ্ব আবারও এসেছে আলোচনায়। যেখানে ইসলাম মদ হারাম করেছে, সেখানে সৌদি আরবের মতো পবিত্র ভূমিতে এবার ঢালাও মদ বিক্রির অনুমোদন একটু বিস্ময়করই মনে হওয়া স্বাভাবিক। তবে কি ট্রাম্পের সৌদি আরব সফরের পরে বদলে যেতে শুরু করেছে অনেক নিয়ম, রীতি আর নীতি? গেল 13 মে মধ্যপ্রাচ্যে 3 দিনের সফর হিসেবে প্রথম সৌদিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছিলেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে $600 বিলিয়ন চুক্তি করেছে সৌদি আরব। তবে কি এবার ট্রাম্প সফরের প্রভাব পড়েছে সৌদিতে? যদিও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে অতি রক্ষণশীল সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে 2026 সালের মধ্যে 600 পর্যটন স্থানে মদ বিক্রির অনুমোদন দেবে। 5 স্টার হোটেল, বিলাসবহুল রিসোর্টে পাওয়া যাবে ওয়াইন, বিয়ার, সাইডার। তবে ঘরবাড়ি, দোকান, ফ্যানজোনে মদ্যপান নিষিদ্ধই থাকবে। সৌদি সরকার লক্ষ্য 2030 সালের বিশ্ব এক্সপো এবং 2034 সালের ফিফা বিশ্বকাপ। বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করতে সংস্কারে ঝুঁকছে দেশটি। ভিশন 2030-এর অংশ হিসেবে এই পদক্ষেপ জানিয়েছে বাদশা মোহাম্মদ বিন সালমান। ব্রিটেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত শুরুতে বলেছিলেন বিশ্বকাপে মদ থাকবে না। তবে তীব্র সমালোচনার মুখে উপপ্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই অনুষ্ঠান কোনো সৌদি অনুষ্ঠান নয়, এটি একটি বিশ্ব অনুষ্ঠান। আমরা সংস্কৃতি বজায় রেখে বিশ্বকে স্বাগত জানাতে চাই। সরকারি বিবৃতিতে বলা হয়েছে মদ বিক্রি হবে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত স্থানে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে। ABV 20% বেশি স্পিরিট নিষিদ্ধ। টেকওয়ে, হোম ব্রিউ বা দোকানে বিক্রির কোনো অনুমতি থাকবে না। মুসলিমদের জন্য মদ্যপান গুরুতর পাপ, এই অবস্থান থেকে এখন কিছুটা হলেও সরছে ইসলামী আইনের এই কেন্দ্রস্থল। যদিও মদ বিক্রির অনুমোদনের আগে দেশটি অনুমতি দিয়েছে সিনেমা প্রদর্শনীর। প্রায় 3 যুগ বন্ধ থাকার পর 2018 সালে আবারও সৌদি আরবে সিনেমা প্রদর্শনী শুরু হয়েছে, যা নারীরা উপভোগ করতে পারবেন। তবে সিনেমা মুক্তির জন্য কিছু নিয়ম মানতে হবে। সৌদি সংবাদ মাধ্যমের সূত্র মতে বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে 66টি। এসব হলে রয়েছে 618টি পর্দা। 22টি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে 63,300 আসন সংখ্যা রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত 7 বছরে সৌদিতে প্রায় 1900 সিনেমা প্রদর্শিত হয়েছে, যার মধ্যে 45টি সৌদির নিজস্ব। এইসব সিনেমা প্রদর্শনের মাধ্যমে আয় হয়েছে $3.7 বিলিয়ন। শুধুমাত্র গত বছর দেশটিতে 16,600 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। ধর্মীয় অনুশাসনের সাথে আধুনিকতার যে দ্বন্দ্ব, তার এক নতুন অধ্যায় লিখছে সৌদি আরব। বিশ্বকাপের উত্তাপে শীতল হচ্ছে ধর্মীয় কঠোরতা। এখন দেখার বিষয় এই পদক্ষেপ কিভাবে প্রভাব ফেলবে ইসলামী দুনিয়া এবং সৌদির ভবিষ্যৎ রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার ক্ষমতা নেই ইসরায়েলের। তবুও বিভিন্ন সময়ে নেতানিয়াহু ইরানকে হুমকি দিয়ে আসছেন, যা থোড়াই কেয়ার করছে ইরান। কারণ ইরান কোনো এক অজানা শক্তির বলে এত চাপের পরেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি নবায়নের জন্য একের পর এক মিটিং করছে। ইসরায়েলের জন্য ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো বেশ কঠিন হবে বলে সন্দেহ প্রকাশ করছেন সমর বিশ্লেষকগণ। যদিও এ তথ্য যাচাইয়ের প্রমাণ কারো কাছেই নেই।
একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, ইরানের নতাঞ্জ ও ফোর্দোয় অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র দুটি পর্বতের 80 থেকে 100 মিটার গভীরে। এসব স্থাপনা ধ্বংস করতে প্রয়োজন যুক্তরাষ্ট্রের JBU-57B এর মতো বিশেষ বাংকার বাস্টার বোমা, যা ইসরায়েলের অস্ত্রাগারে নেই। ইসরায়েলি বিমান বাহিনীর F-35 যুদ্ধ বিমানগুলো সর্বোচ্চ 2000 পাউন্ড ওজনের বোমা বহন করতে সক্ষম, যা ইরানের গভীর সুড়ঙ্গযুক্ত স্থাপনায় পর্যাপ্ত প্রভাব ফেলতে অপারগ। এছাড়া দীর্ঘ দূরত্বের অপারেশনের জন্য ইসরায়েলের বিমান বাহিনীর মিড এয়ার রিফুয়েলিং ক্ষমতা সীমিত, যা মার্কিন সহায়তা ছাড়া ইরানে কার্যকর হামলার সম্ভাবনাকে অসম্ভব করে তোলে। প্রকাশিত খবরে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, যে কারো জন্যই ইরানে হামলার ক্ষেত্রে ভৌগোলিক জটিলতা অনেক বড় চ্যালেঞ্জ। ইরানের পর্বতশ্রেণী এবং মধ্য মালভূমির কঠিন ভূপ্রকৃতি যে কোনো বিমান হামলার রুটকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী। ইরানের বাভার 373 মিসাইল সিস্টেম 300 কিলোমিটার পর্যন্ত ট্র্যাকিং ও 200 কিলোমিটার পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম। 2025 সালের মার্চে উন্মোচিত বাভার 373 এর আপগ্রেডেড সংস্করণটি রাতের বেলায় সক্রিয় থাকতে পারে এবং একসাথে একাধিক টার্গেট শনাক্ত করতে পারে। ইরানের নৌ ড্রোন কৌশল আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সম্প্রতি পারস্য উপসাগর ও ওমান সাগরের তলদেশে গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করেছে, যেখানে মোহাজের 6 এবং মোহাজের 10 ড্রোন মোতায়েন রয়েছে। 2025 সালের মে মাসে IRGC এর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে একটি মোহাজের 6 ড্রোন মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে ট্র্যাক করছে, যা ইরানের নজরদারি ক্ষমতার প্রমাণ দেয়। ইরান 2025 সালে রেকর্ড $67 বিলিয়ন তেল রপ্তানি করে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল দৈনিক রপ্তানি করছে দেশটি। এই অর্থায়নের একটি বড় অংশ ব্যয় হয় পরমাণু কর্মসূচি ও সামরিক অবকাঠামো উন্নয়নে। 2023-24 সালে পরমাণু গবেষণায় বরাদ্দ ছিল $2.8 বিলিয়ন। তবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনা করতে হলে নেতানিয়াহুকে একযোগে হুথি, হামাস, হিজবুল্লাহ সহ ইরানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে, যা বাস্তবসম্মত নয় বলেও বেশ কয়েকটি সূত্র দাবি করছে। ইরানের কৌশলগত বড় অস্ত্র হরমুজ প্রণালী, যেখানে বাধা তৈরি করে সারা বিশ্বের তেলের বাজারে অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট বলেও দাবি করছে দেশটির একাধিক রাজনীতিক। নেতানিয়াহুর এসব হম্বিতম্বি ইরানে এক ধরনের হাস্যরসের জন্ম দিয়েছে বলে জানা যায়। ইসরায়েলের আসলেও ইরানে হামলা করার সাহস আছে কিনা এ নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করছে অনেক দেশ। ইয়েমেনে হঠাৎ করেই হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে ইরানকে পরোক্ষ হুমকি হিসেবে এই হামলা চালাচ্ছে ট্রাম্প। কেননা রোমে অনুষ্ঠিত ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পঞ্চম বৈঠকেও কোনো ফলাফল আসেনি। উল্টো ইরান জানিয়ে দিয়েছে একতরফা কোনো সিদ্ধান্ত তারা মানবে না, চুক্তি হতে হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকের পর জানিয়েছেন, আমরা সব বিষয়ে এবার স্পষ্ট করেছি। ইরান তার পরমাণু কর্মসূচিতে এখন যে অবস্থায় রয়েছে সেখানে পৌঁছাতে যে কোনো দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে। সুতরাং কোনো কিছুর বিনিময়ে এই কর্মসূচি বন্ধ হবে না, তবে চুক্তি হতে পারে, তবে কর্মসূচি অব্যাহত রেখে। এরপর থেকেই ইয়েমেনে হামলার তীব্রতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার 5 সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল কায়েদার একজন স্থানীয় নেতা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার ইয়েমেনের একাধিক নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইয়েমেনের আবিয়ান প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় বাসিন্দারা যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে আমাদের জানিয়েছেন। হামলায় আল কায়েদার 5 সদস্য নিহত হয়েছে। প্রদেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অধীনে থাকা অ্যাডেন সীমান্তে অবস্থিত।
আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় খাবার আল মারাকশার উত্তরে মার্কিন হামলায় 5 জন নিহত হয়েছেন। অঞ্চলটি পাহাড়ি এলাকা, যা আল কায়েদার আশ্রয়স্থল হিসেবে পরিচিত। সূত্রটি আরও জানিয়েছে, নিহত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিদের মধ্যে আল কায়েদার একজন স্থানীয় নেতা ছিলেন। 2009 সালে ইয়েমেন ও সৌদি আরবের আল কায়েদা শাখা একত্র হয়ে নতুন এই গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা শক্তিশালী হয়ে ওঠে। 2015 সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ চলছে। ইয়েমেন সরকার এই যুদ্ধকে সমর্থন করছে। চলতি মাসের শুরুতে হুতিদের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। 1 দশকের বেশি সময় ধরে তারা ইয়েমেনের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এই চুক্তির ফলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর উপর কয়েক সপ্তাহ ধরে চলা মার্কিন হামলা বন্ধ হয়। এদিকে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি জানিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি। তাদের দাবি, ড্রোনটি হাজ্জা প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়। এদিকে হুতি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ইয়েমেন জুড়ে অন্তত 3 স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সংগঠনটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইয়াহিয়া সারি বলেন, চলতি মাসে এটি হুতিদের ভূপাতিত করা 7ম মার্কিন ড্রোন। গাজায় ইসরায়েল জাতি নিধনমূলক যুদ্ধ শুরু করার পর থেকে ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে এটি 22তম। আল মাসিরার প্রতিবেদন বলছে, গতকাল রাতে লোহিত সাগরে কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এছাড়া পশ্চিম ইয়েমেনের আল সালিফ এলাকায় 2টি এবং উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আল সালিম এলাকায় 4টি বিমান হামলা চালানো হয়। মার্কিন বাহিনী মার্চ থেকে প্রায় প্রতিদিনই ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে। তাদের দাবি, হুতিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা করা হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নারী, শিশুও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, হুতি সদস্যরা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে। হুথি যুক্তরাষ্ট্রের এসব হামলাকে প্রত্যাখ্যান করে বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে জাহাজে হামলা চালাচ্ছে। ইসরায়েল সেখানে যুদ্ধ বন্ধ করলেই তারা এসব হামলা থামাবে। ইয়েমেনের রাজধানী সানায়ায় এক মার্কিন বিমান হামলায় 12 জন নিহত হওয়ার কয়েকদিন পর দেশটিতে আবারও এই হামলাটি হলো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুদাইদার বন্দর ও বিমানবন্দরে 13টি বিমান হামলা চালায়। এর 3 দিন আগে রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় কমপক্ষে 80 জন নিহত এবং 150 জনেরও বেশি আহত হয়। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। সংগঠনটি বলছে, এটা তারা করেছে গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায়। চলতি বছরের শুরুতে গাজায় 2 মাসের যুদ্ধবিরতির সময় হুতিরা এই হামলা বন্ধ রাখে। কিন্তু ইসরায়েল আবারও গাজায় আক্রমণ শুরু করলে সংগঠনটি জানায় তারা আবার হামলা শুরু করবে। হুতিদের এসব হামলার ফলে সুয়েজ খাল হয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। এই খাল দিয়ে সাধারণত বিশ্বের প্রায় 12% বাণিজ্যিক জাহাজ চলাচল করে। কিন্তু সেখানে হুতিদের হামলার পর থেকে অনেক কোম্পানিকেই ব্যয়বহুল বিকল্প পথ হিসেবে দক্ষিণ আফ্রিকা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ানোর পর রাশিয়ার সমালোচনায় মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রীতিমতো পুতিনকে পাগল বলে সম্বোধন করেছেন। অন্যদিকে গাজার বর্বরতা নিয়ে নেতানিয়াহুকেও একচোট কথা শুনিয়েছেন বিশ্বমোড়ল। নির্বাচনের আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে গোটা বিশ্বের যুদ্ধকে বন্ধ করবেন। কিন্তু ঘটেছে তার উল্টো ঘটনা। ট্রাম্প মসনদে বসার পর যুদ্ধ সংঘাত আরও বেড়েছে। ট্রাম্পকে ব্যবহার করে একের পর এক সমালোচিত কর্মকাণ্ডের অংশ হওয়ার নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। কয়েকদিন আগে ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু ফোনে আলাপ করলেও সেখানে ট্রাম্পের ঝাঝালো কণ্ঠই বেশি শোনা গেছে বলে দাবি করে হোয়াইট হাউস। এদিকে 3 বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্পূর্ণ পাগল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিনের কাজে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে মোটেও খুশি নন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের তৃতীয় বছরে শুরু হয়েছে নতুন উত্তেজনার ধারা। একদিকে রাশিয়ার সর্ববৃহৎ বিমান হামলা, অন্যদিকে হোয়াইট হাউস ও ট্রাম্পের পাল্টাপাল্টি বার্তা আন্তর্জাতিক কূটনীতির ময়দানে বাড়িয়েছে জটিলতা। গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি সবসময়ই বলেছি সে ইউক্রেনের পুরোটা চায়, কিন্তু যদি সে তা করে তবে তা হবে রাশিয়ার পতনের শুরু। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান তিনি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। পুতিন অনেক মানুষ হত্যা করেছে, কি হয়েছে ওর? তবে একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও দায়ী করেন এই ঘটনার জন্য। পুতিনের মানুষ হত্যা ট্রাম্পের চোখে পড়লেও নেতানিয়াহুর বর্বরতা নিয়ে তিনি নিশ্চুপ কেন? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতনদের মনে। তবে ট্রাম্প যে কারণে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন সেটার কারণ গাজায় চালানো ইসরায়েলের নৃশংসতা। এটাও আলোচনা হচ্ছে মার্কিন মুলুকে। সব মিলিয়ে ট্রাম্প যে এবার পুতিন আর নেতানিয়াহুর বিরুদ্ধে গলা ঝাড়ছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে না সচেতনদের। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন সাম্প্রতিক রুশ হামলার ব্যাপারে ওয়াশিংটনের নীরবতাই পুতিনকে আরও হামলায় উৎসাহিত করছে। তিনি কঠোর নিষেধাজ্ঞা সহ মস্কোর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন তিনি বলেছেন যেভাবে জেলেনস্কি কথা বলছেন তা তার দেশের উপকারে আসছে না। তার মুখ থেকে যাই বেরিয়ে আসে তাই সমস্যা সৃষ্টি করে। আমি মোটেও এটা পছন্দ করছি না, এখনই এটা বন্ধ হওয়া উচিত। রাশিয়ার ধারাবাহিক হামলায় বিপর্যস্ত ইউক্রেন। শনিবার থেকে রবিবার মাত্র 24 ঘন্টায় মস্কোর ছোড়া 298টি ড্রোন ও 69টি মিসাইলে 12 জন নিহত হন, যাদের মধ্যে ছিল 3 শিশু। এর মধ্যে উত্তর পূর্বের খারকিভে রুশ হামলায় এক শিশুসহ অন্তত 3 জন আহত হয়েছে বলে সেখানকার মেয়র ইহর তেরাখোভ জানিয়েছেন। দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলে আহত হয়েছে 2 জন, বলেছেন আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ। বিবিসির তথ্যমতে 2022 সালে পুতিনের ইউক্রেনে হামলা শুরুর পর এক রাতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলার মধ্যেও আশ্রয় কেন্দ্রে আর মেট্রো স্টেশনে লুকিয়ে থাকা ক্লান্ত মানুষের মাঝে কিয়েভ ডে পালিত হয়েছে। ইউক্রেন বলছে এই প্রতিটি হামলায় নতুন নিষেধাজ্ঞা দাবি করে, কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে তেমন কোনো সাড়া নেই। প্রচারে বারবার ট্রাম্প দাবি করেছেন নির্বাচিত হলে শপথ নেওয়ার আগেই 24 ঘন্টায় যুদ্ধ শেষ করবেন, কিন্তু রাশিয়ার এই আগ্রাসী অবস্থান সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে হুঁশিয়ারি দিয়ে বলেছে এই প্রক্রিয়ায় অগ্রগতি না হলে তারা আলোচনা থেকে সরে আসবে। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা চাইছে অন্তত 30 দিনের যুদ্ধবিরতি, কিন্তু ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা না দেওয়ায় কিয়েভ হতাশ। প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান কর্মকর্তা জানিয়েছেন চাপ না দিলে রাশিয়া থামবে না। বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে তখন ট্রাম্প পুতিন জেলেনস্কির এই কূটনৈতিক সংঘাত নতুন করে প্রশ্ন তোলে এই যুদ্ধের শেষ কোথায়, নাকি ইউক্রেন ইস্যু যুক্তরাষ্ট্র রাশিয়া যুদ্ধকে উস্কে দিচ্ছে। 3 বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্পূর্ণ পাগল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের কাজে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে মোটেও খুশি নন।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের তৃতীয় বছরে শুরু হয়েছে নতুন উত্তেজনার ধারা। একদিকে রাশিয়ার সর্ববৃহৎ বিমান হামলা, অন্যদিকে হোয়াইট হাউস ও ট্রাম্পের পাল্টাপাল্টি বার্তা আন্তর্জাতিক কূটনীতির ময়দানে বাড়িয়েছে জটিলতা। গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি সবসময়ই বলেছি সে ইউক্রেনের পুরোটা চায়, কিন্তু যদি সে তা করে তবে তা রাশিয়ার পতনের শুরু। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান তিনি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, পুতিন অনেক মানুষকে হত্যা করেছে, কি হয়েছে ওর? তবে একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও দায়ী করেন এই ঘটনার জন্য। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, সাম্প্রতিক রুশ হামলার ব্যাপারে ওয়াশিংটনের নীরবতাই পুতিনকে আরও হামলার জন্য উৎসাহিত করছে। তিনি কঠোর নিষেধাজ্ঞা সহ মস্কোর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, যেভাবে জেলেনস্কি কথা বলছেন তা তার দেশের উপকারে আসছে না। তার মুখ থেকে যাই বেরিয়ে আসে তাই সমস্যা সৃষ্টি করে। আমি মোটেও এটা পছন্দ করছি না। এখনই এটা বন্ধ হওয়া উচিত। রাশিয়ার ধারাবাহিক হামলায় বিপর্যস্ত ইউক্রেন। শনিবার থেকে রবিবার মাত্র 24 ঘন্টায় মস্কোর ছোড়া 298টি ড্রোন ও 69টি মিসাইলে 12 জন নিহত হন, যাদের মধ্যে ছিল 3 শিশু। এর মধ্যে উত্তর পূর্বের খার্কিভে রুশ হামলায় এক শিশুসহ অন্তত 3 জন আহত হয়েছে বলে সেখানকার মেয়র ইহর তেরাকোভ জানিয়েছেন। দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলে আহত হয়েছে 2 জন, বলেছেন আঞ্চলিক প্রধান ইভান ফেদোরোভ। বিবিসির তথ্যমতে 2022 সালে পুতিনের ইউক্রেনে হামলা শুরুর পর এক রাতে এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। একই হামলার মধ্যেও আশ্রয়কেন্দ্র আর মেট্রো স্টেশনে লুকিয়ে থাকা ক্লান্ত মানুষের মাঝে কিয়েভ ডে পালিত হয়েছে। ইউক্রেন বলছে এই প্রতিটি হামলায় নতুন নিষেধাজ্ঞা দাবি করে, কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে তেমন কোনো সাড়া নেই। প্রচারে বারবার ট্রাম্প দাবি করেছেন নির্বাচিত হলে শপথ নেওয়ার আগেই 24 ঘন্টায় যুদ্ধ শেষ করবেন, কিন্তু রাশিয়ার এই আগ্রাসী অবস্থান সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে হুঁশিয়ারি দিয়ে বলেছে এই প্রক্রিয়ায় অগ্রগতি না হলে তারা আলোচনা থেকে সরে আসবে। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা চাইছে অন্তত 30 দিনের যুদ্ধবিরতি, কিন্তু ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা না দেওয়ায় কিয়েভ হতাশ। প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান কর্মকর্তা জানিয়েছেন, চাপ না দিলে রাশিয়া থামবে না। বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, তখন ট্রাম্প পুতিন জেলেনস্কির এই কূটনৈতিক সংঘাত নতুন করে প্রশ্ন তোলে। এই যুদ্ধের শেষ কোথায়? নাকি ইউক্রেন ইস্যু যুক্তরাষ্ট্র রাশিয়া যুদ্ধকে উস্কে দিচ্ছে? ইরানের সাথে মোটামুটি নমনীয় আচরণ করলেও নেতানিয়াহু ও পুতিনের প্রতি কঠোর অবস্থানে ট্রাম্পের পক্ষ থেকে ইরানের প্রতি হুমকি ও হুঁশিয়ারির মতো ঘটনা ঘটলেও ইসরায়েলকে ইরান আক্রমণে নিরুৎসাহিত করছেন তিনি। এমনকি আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের সব ধরনের যোগাযোগ বন্ধ। তিনি ইসরায়েলের ওপর থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান ও সিদ্ধান্তগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করেছে। ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ট্রাম্প প্রকাশ্যে নমনীয়তা দেখালেও এই নমনীয়তা পুরোপুরি একমুখী নয়। তিনি একই সঙ্গে সর্বোচ্চ চাপ নীতিও বজায় রেখেছেন, যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক হুমকি সবই অন্তর্ভুক্ত। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে অগ্রসর হলে তিনি কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবেন না, তবে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিতে চান।
অন্যদিকে ইসরায়েল ও নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যত এক ধরনের দূরত্ব ও অসন্তোষ তৈরি হয়েছে। এর পেছনে রয়েছে নেতানিয়াহুর কৌশলী আচরণ নিয়ে ট্রাম্পের ক্ষোভ। ট্রাম্পের ঘনিষ্ঠরা মনে করেন নেতানিয়াহু তাকে ব্যবহার করার চেষ্টা করছেন। এমন ধারণা থেকেই তিনি সরাসরি যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেন। ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল, তখন ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দেয় মার্কিন সমর্থন পাবে না ইসরায়েল। এমনকি নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে যখন এই ইস্যুতে আলোচনা করতে চেয়েছিলেন, ট্রাম্প তখন প্রকাশ্যে ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির উদ্যোগ নিচ্ছে এবং সামরিক অভিযানে অংশ নেবে না। ফলে ইসরায়েলি নেতৃত্ব নিজেকে একঘরে ও মার্কিন সমর্থনহীন মনে করছে। পুতিনের ক্ষেত্রেও ট্রাম্পের অবস্থান কঠোর। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলার পর তিনি প্রকাশ্যে পুতিনকে ক্রেজি বলে আখ্যা দেন এবং বলেন, আমি জানি না পুতিনের কি হয়েছে, কিন্তু সে অনেক মানুষ হত্যা করছে। আমি এটা একদমই পছন্দ করছি না। এই বক্তব্য ট্রাম্পের পূর্ববর্তী অবস্থান থেকে স্পষ্ট বিচ্যুতি নির্দেশ করে, যেখানে তিনি পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বলতেন। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের বর্তমান কৌশল ইরানের সঙ্গে আলোচনায় নমনীয়তা ও চাপের মিশ্রণ, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও কূটনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। ইসরায়েল এখন আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারপ্রাপ্ত মিত্র নয়, বরং বৃহত্তর কৌশলগত স্বার্থের অংশমাত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একই সাথে নতুন অনিশ্চয়তা ও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন কৌশলিক অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন এনেছে। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রধান মিত্র হলেও এখন দেশটি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি এবং ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে বৃহত্তর কৌশলগত ভারসাম্য গড়ার চেষ্টা করছে। এর ফলে ইসরায়েল কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে এবং নিজেদের নিরাপত্তা ও কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছায়, তাহলে সাময়িকভাবে উত্তেজনা কমতে পারে। তবে চুক্তির শর্ত বাস্তবায়ন এবং ইসরায়েল ও সৌদি আরব নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। ইরান যদি কূটনৈতিকভাবে কিছু ছাড় আদায় করতে পারে, তাহলে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ইরাকের মতো অঞ্চলে তার প্রভাব আরও বাড়তে পারে, যা সৌদি আরব ও ইসরায়েলের জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কঠোর অবস্থান ইউক্রেন যুদ্ধের সমাধান আরও জটিল করে তুলতে পারে। এতে রাশিয়া, চীন, ইরান জোট আরও ঘনিষ্ঠ হতে পারে, যা পশ্চিমা বিশ্বের সঙ্গে নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের পরিবেশ তৈরি করবে। সবচেয়ে বড় আশঙ্কা, ইসরায়েল যদি মনে করে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা একতরফা সামরিক অভিযান চালাতে পারে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। সরাসরি যুদ্ধ না হলেও লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়ার মিলিশিয়া গোষ্ঠীর মাধ্যমে প্রক্সি যুদ্ধ আরও তীব্র হতে পারে। গাজা, লেবানন ও সিরিয়া সীমান্তে নতুন সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও নতুন মাত্রা পাবে, যা মানবিক সংকট বৃদ্ধির পাশাপাশি শরণার্থী স্রোত তৈরি করবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের নমনীয় ও কঠোর কূটনীতির মিশ্রণ একদিকে সাময়িক স্থিতিশীলতা আনলেও অন্যদিকে আঞ্চলিক প্রতিক্রিয়া ও ভুল হিসাবের কারণে বড় ধরনের সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। এখন আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে এই শক্তিগুলো কতটা সংযত ও কৌশলী অবস্থান নিতে পারে তার উপরে।